পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ রক্ষা করতে। লোকসভায় অপারেশন লোটাসের নেপথ্যে কে ছিল? কারাই বা অপারেশন লোটাসটা চালালো? কেনই বা চালালো? অপারেশনের নেপথ্যে কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। রাজ্যের 15 বছরের একটা সরকার, সেই সরকার বদল হওয়ার পর সেই রাজনৈতিক দলটা ভেঙে যেন চূর চূর হয়ে গেল। পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ রক্ষা করতে। রাজ্য বিধানসভা পেরিয়ে লোকসভা এবং রাজ্যসভার অন্দরেও সেই খান খান চেহারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। তবে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির পেছনে অবশ্যই অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। তবে লোকসভায় অপারেশন লোটাসের নেপথ্যে কে ছিল? নাম সামনে আনলে সেই বিদ্রোহীটা কে? কে সেই অপারেশনটা করেছিল? রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূল তৈরি হয়েছে। এবার একই ছবি লোকসভা এবং রাজ্যসভার অন্দরে। লোকসভার যিনি স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়েছে সেই বিদ্রোহী সাংসদরা। পরিষদীয় দলে পর এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও জোর ভাঙন। এ ধাক্কা কতটা সামলাতে পারবেন? কিভাবে সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা? এখন রাজ্যে কান পাতলেই ওই শব্দই শোনা যাচ্ছে। এত বড় একটা ভাঙন, 34 বছরের সিপিএম এর সরকার পড়ে যাবার পরেও এই রকম তাসের ঘরের মতো ভেঙে পড়েনি বামফ্রন্ট, যেভাবে তৃণমূল কংগ্রেস ভেঙে পড়েছে। আর এই ভাঙার পেছনে নেপথ্যে কে আছে জানেন? কারাই বা অপারেশন লোটাসটা চালালো? কেনই বা চালালো? আর যারা অপারেশন লোটাস চালালো তারাই কি সেই ওয়াশিং মেশিনে ঢুকে পড়ল? কারণ 28 জনের মধ্যে 20 জন সাংসদ সই করে চিঠি জমা দিয়েছে। এক্ষেত্রে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে চিঠি জমা দেওয়া হয়েছে লোকসভার স্পিকারের কাছে। কিন্তু এই লোকসভায় অপারেশন লোটাসের নেপথ্যে আর কে? সেই চর্চাই শুরু হয়েছে সর্বভারতীয় এবং বঙ্গ রাজনীতিতে। তবে কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন যে বিদ্রোহী সাংসদদের সংখ্যা আরও বাড়তে পারে। তাহলে কি এই ঘটনার নেতৃত্বে এখন কি তিনি? সেই বিষয়ে সাংসদ জানিয়েছেন তিনি কর্মী হিসাবেই কাজ করতে চান। তার কথায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই খুব ভালো কথা, অত্যাচারের বিরুদ্ধে লড়াই আরো ভালো কথা, উন্নয়নের বিরুদ্ধে লড়াই কোনো কথাই হবে না। খেটে খাওয়া মানুষের স্বার্থেই নাকি লড়াই। এতদিন কোথায় ছিল কাকুলি দেবী এই লড়াই, এই সততার ভাবমূর্তি? তবে তিনি আরো বলেছেন মানুষের স্বার্থে মানুষের কাজ করতে এসেছি, মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। 15 বছর কি করছিলেন? 2014 সাল থেকে কি করেছিলেন? বিকেলের চা চক্রে আয়োজন করেছেন শতাব্দী রায়, তার বাড়িতে হাজির হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এক এক করে আসতে থাকেন কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী সহ একের পর এক বিদ্রোহী সাংসদ। শুধু কি তাই, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই কথাও এদিন সংবাদ মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কাকুলি দেবী। তাহলে কি এই অপারেশনের নেপথ্যে কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং? সেই জল্পনায় তৈরি হলো। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন। তবে সূত্রের খবর সকালে কেন্দ্রীয় মন্ত্রী
ভূপেন্দ্র যাদবের বাড়িতে শতাব্দী রায়, আবু তাহের, খলিলুর রহমান, অসিত মাল বিক্ষুব্ধদের দলে যোগ দিলেও নিজেদের কিছুটা সমস্যার কথাও বলেছেন। এবার লাইনে এসো, পচা ডিমের ভয়ে সব পালিয়েছে। তারপরে বিকেলের চা চক্র, এবং সেই চা চক্র ছবি সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ দেখেছে। তবে এই যে ছবিটা উঠে আসছে, আজকে যারা এত বড় বড় কথা বলছে, এই কাকুলি ঘোষ দস্তিদার, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, এরা এখন বিদ্রোহী। তারা এখন বিদ্রোহী। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অন্যায় করেছেন, তাকে তো জেলে ভরা উচিত, তাই না কাকুলি দেবী? তাই তো। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল, যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, ভুলে গেলেন সেদিন? হারের ভয়ে দফায় দফায় বিধায়কদের সাথে বৈঠক করেছেন। ওই দিকে রয়েছিল চিরঞ্জিত চক্রবর্তী, তারপরে ছিল সুজিত বসু, তারপরে ছিল ব্রাত্য বসু, আরও অনেক বিধায়ক যাদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক করেছিলেন যাতে লোকসভার আসনটা আপনি ধরে রাখতে পারেন। সবাই ভুলে গেছে। এখন মেন কালপ্রিট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনীতিতে সবই সম্ভব। এখানে তাত্ত্বিক কথার কোনো জায়গা নেই, এখানে সৎ অসতের কোনো প্রশ্ন আসে না। আজকে দল বিপদে পড়েছে, দলের পাশে না থেকে নিজেদের সুরক্ষা কবচ নিতে তারা পৌঁছে গিয়েছে অন্য দলে। এ ছবি আমরা 2021 সালে দেখেছি, 2014 সালে দেখেছি, 2019 সালে দেখেছি। তারই আজকে প্রতিফলন ঘটছে বঙ্গ রাজনীতিতে। এক সময় এই সমস্ত এই দল থেকে ওই দল ভাঙানোর কাজ 2011 সালে শুরু করেছিল তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় নেতা এবং অবশ্যই যাকে চাণক্য বলা হয়, প্রয়াত সেই মুকুল রায়। তিনিই শুরু করেছিলেন এই দল ভাঙানোর কাজ। বিধানসভার অন্দর থেকে একের পর এক সিপিএমের বামফ্রন্টের বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়েছিলেন। খেলাটা চলেছিল 2021 বিধানসভা নির্বাচনেও। আমরা দেখেছি বিশ্বজিৎ দাসের মতো যারা বিধায়ক, তাদেরকেও বিজেপি থেকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল। ফলে আপনি যা করেছেন আজকে আপনাকে সেটা দেখতে হচ্ছে। নিঃসন্দেহে এর মধ্যে কারোর কিছু বলার নেই, কারোর কিছু মতামত দেওয়ার নেই। রাজনৈতিক দল হিসাবে দীর্ঘদিন লড়াই করা তৃণমূল কংগ্রেস আজকে তারা সরকার থেকে চলে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে আসছে সততার, প্রশ্ন উঠে আসছে লড়াইয়ের। আজকে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, অবশ্যই তাদের রাজনৈতিক, তাদের ভাবমূর্তি, তাদের আদর্শগত জায়গা থেকে তারা চলে গিয়েছেন, এখানে কারোর কিছু বলার নেই। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বঙ্গ রাজনীতিতে দাপিয়ে বেরিয়েছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় ছবিকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিতে আপনাদের বিন্দুমাত্র কোথাও অনুশোচনা হলো না। জুন মালিয়া, যেখানে একজন বিধায়ক থেকে তুলে নিয়ে গিয়ে সাংসদ করা হয়েছিল, যে জুন মালিয়া টলিপাড়ায় সীমাবদ্ধ ছিল, তাকে বঙ্গ রাজনীতির ময়দানে এনে তারপরে তাকে সর্বভারতীয় রাজনীতিতে তাকে জায়গা করে দিয়েছে। তাহলে সেদিনের সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলে যাওয়াটা তার কাছে কতটা শোভনীয় হয়েছে, তার উত্তর অবশ্যই বাংলার মানুষ আগামী দিনে দেবে। তবে নিঃসন্দেহে বলা যেতে পারে, তৃণমূল থেকে যে বিজেপিতে যে সমস্ত সাংসদরা যাচ্ছেন, অবশ্যই বিজেপিকে একবার নয়, একাধিকবার নয়, 1000 কোটি বার বলবো, আপনারা কিন্তু ঝালিয়ে নেবেন। কারণ বেঈমানরা সবসময় বেঈমানি করে। যতই ভালো করে, যতই তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে রাখুন না কেন, কালকে যেদিনকে রাজ্যের পালাবদল হবে,
তারপরে দেখবেন এই সাংসদরা, এই বিধায়করা লাভ দিয়ে পালিয়ে যাচ্ছে, বিজেপি ছেড়ে অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে। কারণ এরা ক্ষমতার বাইরে থাকতে পারে না, ক্ষমতা এদের পৃষ্ঠপোষকতা হয়ে গিয়েছে। ক্ষমতা যদি হারিয়ে যায় তাহলে পচা ডিম খেতে হবে, ক্ষমতা যদি হারিয়ে যায় মানুষের কাছে, পাবলিকের কাছে চচ্চাপ্পড় খেতে হতে পারে। আবার ক্ষমতা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু সম্মান কতটা থাকবে সেটাও কিন্তু প্রশ্ন। আবার ক্ষমতা হারিয়ে গেলে সেই প্রাসাদ, অট্টালিকা তাসের ঘরের মতো বুলডোজার দিয়ে ভেঙেও পড়তে পারে। তাই যেভাবে চলছে তাতে করে বঙ্গ রাজনীতির আগামী ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অবশ্যই যারা রাজনৈতিক সমালোচক, যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা বুঝতে পারছেন আগামী দিনে বাংলার রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, নিঃসন্দেহে স্যালুট করার। কিন্তু তার মধ্যে যে সমস্ত সাংসদরা আজকে তৃণমূলের ঘর ছেড়ে বিজেপিতে যাচ্ছে, আগামী দিনে অবশ্যই মনে করে দিতে হবে যে আগামী দিনে এই সাংসদরা কতদিন থাকবে। এই দেব যা দীপক অধিকারী, সেই দীপক অধিকারীকে কতটা মেনে নিতে পারবে হিরণ চট্টোপাধ্যায়? হিরণ চট্টোপাধ্যায় কি ভুলে যেতে পারবে তাকে সেইভাবে হেনস্থা করা, রাত বিরেতে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া, চূড়ান্ত হেনস্থা করা? সেদিন যদি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি না পৌঁছতেন তাহলে হিরণ চট্টোপাধ্যায়কে গারদের ভেতরে থাকতে হতো। আর গারদের ওপারে থাকার জন্য সব রকম ব্যবস্থাপনা করেছিল এই শাসক দল, বর্তমানে বিরোধীতে তৃণমূল কংগ্রেস। ভুলে গেলে চলবে না, শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে প্রায় 30 ছুঁই এফআইআর ঝুলে রয়েছে। তাই যাদেরকেই নিচ্ছেন, যাদেরকেই নেবেন একটু পরখ করে নেবেন, কারণ সোনাও যদি কেউ কেনে সেটাও কষ্টি পাথরে ঘষে তাকে পরখ করে দেখতে হয়। আর আজকে অনেক তৃণমূল, অনেক চোর যারা নিজেকে সাদা জামা আর গেরুয়া জামাতে রূপান্তরিত করার চেষ্টা করছে। তাই সেই চোরগুলোকে অবশ্যই নজর রাখুন যাতে বিজেপিতে ঢুকে উই পোকার মতো পদ্ম ফুলটাকে খেয়ে না নেয়। আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত তো আমাদের অবশ্যই অত্যন্ত প্রয়োজন, কারণ আগামী দিনে এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের মতামত গুরুত্বপূর্ণ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।